দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু, আর আমাদের সাথে দুজন অতিথি উপস্থিত আছেন, দুজন প্রিয় মুখ, অতি পরিচিত মুখ। তাদের সাথে শুরুতেই পরিচয় করে দিতে চাই। প্রথমে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক রকিবুল হাসান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আরও একজন উপস্থিত আছেন, যেটি শুরুতেই বলছিলাম, প্রিয় মুখ এবং অতি পরিচিত মুখ, এম কায়সার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক আপনারাও চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন, জানাতে পারেন আপনাদের প্রশ্ন অথবা মতামত। আজকে আমরা কথা বলবো মূলত ক্রিকেট নিয়ে। প্রিমিয়ার লিগ চলছে, জাতীয় দলের সামনে বিশ্বকাপ আছে, আয়ারল্যান্ড সিরিজ আছে, সবকিছু মিলিয়ে আমরা কথা বলবো আজকের এই অনুষ্ঠানে। শুরুতে কাসার ভাই আপনার কাছেই যেতে চাই। আসলে প্রিমিয়ার লিগের, আমরা প্রিমিয়ার লিগ দিয়ে শুরু করতে চাই আসলে, যেহেতু এখন অনেকেই খেলছেন বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াডে যারা আছেন, আমরা যেটা যতটুকু জানি। আসলে এই প্রিমিয়ার লিগের সাথে আগের প্রিমিয়ার লিগগুলোর তফাৎটা কতটুকু দেখছেন? ধন্যবাদ বাবু। তফাতের আগে প্রথমে আমি একটা বিষয় ক্লিয়ার করে নিতে চাই যে এবারের বিশ্বকাপ কিন্তু আপনার বিশ্বকাপের জন্য যে দলটি তৈরি করা হচ্ছে বা যে দলকে নিয়ে চিন্তা ভাবনা করছেন নির্বাচকরা, সেটার সাথে কিন্তু আপনার এবারের যে প্রিমিয়ার ক্রিকেট লিগ যেটি হচ্ছে, ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ যেটি হচ্ছে, সেটি আমার মনে হয় যে খুব একটা তুল্যমূল্যর বিচার আসবে না। এখানে যে পারফরমেন্স যারা করছেন তারা একদম এই ওয়ার্ল্ড কাপের এই স্কোয়াডে চান্স পেয়ে যাবেন বা সুযোগ পেয়ে যাবেন, সেটি কিন্তু হওয়ার মতো না। এবং সেটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন বোর্ড সভাপতি স্বয়ং এবং নির্বাচকরা অনেকে করে দিয়েছেন। এর মূল কারণটা হলো যে আমরা জানি যে 15 জনের স্কোয়াড যে বিশ্বকাপে যাবে, সেই 15 জনের স্কোয়াডের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ারদেরকে আমরা চিনি, আমরা জানি যে এরাই যাবে আর কি। কারণ এনারা হলেন কি আপনার সিজনাল প্লেয়ার। খুব একটা পরিবর্তন যে এখানে আসবে বা চমক থাকবে সেটি কিন্তু ভাবার কোনো কারণ নেই। এই কারণে বলছি যে এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগে যারা ভালো পারফরমেন্স করছেন তাদের জন্য একটা হতাশার খবর হলো যে খুব ভালো পারফরমেন্স করলেও তারা যে ওয়ার্ল্ড কাপ দলে চান্স পেয়ে যাবেন সেটি কিন্তু হওয়ার মতো নয়। আর আসি আপনার মূল প্রশ্নে, সেটি যে আপনি পার্থক্যের কথাটি বললেন, একটা পার্থক্য আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এবার, যে পয়েন্ট তালিকায় যে 3টি দল রয়েছে, এখন এই পর্যন্ত 7টি ম্যাচ হয়ে গিয়েছে এবং 3টি দল আবাহনী, রূপগঞ্জ, লিজেন্ড অফ রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক, এই 3টাই কিন্তু আপনার 12 পয়েন্ট করে তাদের রয়েছে এবং তারা মাত্র একটি ম্যাচে হেরেছে। অর্থাৎ কম্পিটিশনটা কিন্তু খুব বেশ সমান সমান কম্পিটিশন হচ্ছে, করা হচ্ছে আর কি। এবং আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্য বিষয় হলো যে একদম নিচু সারির দল, যেমন কালকের ম্যাচটাই কথা ধরুন আপনি, উত্তরা স্পোর্টিং ক্লাব মোহামেডানকে হারিয়ে, তারা কিন্তু মোহামেডানের মতো বিগ শটকে হারিয়ে দিয়েছে। প্রথম ম্যাচে কিন্তু তারা শেখ জামালকে হারিয়েছিল, রাইট। এই কারণে বললাম যে আপনার একদম নিচু মানে দুর্বল দল বা নবাগত দল যারা রয়েছে তারাও কিন্তু আপনার বড় দলগুলোকে একটা চ্যালেঞ্জ জানাতে পারছে। এটি হলো একটি দিক। আরেকটি দিক হলো যে এবার অনেক সেঞ্চুরি হচ্ছে, শুধু সেটি নয়, আপনি অনেক রানও হচ্ছে এবং এই রান তাড়া করে প্রতিপক্ষ কিন্তু জিতছে। এর মানেটা, এবং কালকে একটি ম্যাচ কিন্তু আপনার টাই ম্যাচ হয়েছে, শাইনপুকুর এবং বিকেএসপির যে ম্যাচটি হয়েছে ফতুল্লায়, সেটি টাই ম্যাচ হয়েছে। সবকিছু মিলে কেন জানি মনে হচ্ছে যে এবারের লিগে আপনার ইন্টেন্সিটিটা একটু বেশি, প্রতিদ্বন্দ্বিতার আমেজটা অনেক বেশি। তো আমার মনে হয় যদি এই আমেজটা শেষ পর্যন্ত দলগুলি ধরে রাখতে পারে তাহলে আমরা একটা খুব ভালো লিগের আশা করছি এবার। রকিবুল ভাই, আপনি তো ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন, উইকেট গুলো দেখছেন, নির্বাচকদের কাছ থেকে আমরা শুনছিলাম যে এবারের উইকেট কিছুটা স্পোর্টিভ উইকেট, বিশেষ বিশেষ কিছু জায়গায় যদি বলি মিরপুর বা ফতুল্লায় কয়েকটি জায়গায় কিন্তু স্পোর্টিভ উইকেট দেখা যাচ্ছে। এটা আসলে কতটুকু আপনার চোখে পড়েছে এবং কতটা সুবিধা আসলে পাচ্ছে ক্রিকেটাররা? ধন্যবাদ আপনাকে। অন্যান্য বারের থেকে এবার উইকেটটা কিছুটা একটু বেটার আমার কাছে মনে হয়েছে। সে ট্রু উইকেট, উইকেটে একটা মোটামুটি পেস বোলারদের জন্য একটা আর্লি, যখন বল হার্ড থাকে, শাইনি থাকে, স্ট্রেট আর্ম বাকশন বল করে যারা বোলাররা, দে গেট এ বাউন্স অ্যান্ড এ ক্যারি, বল ব্যাটে আসছে, রান হচ্ছে। তো সেই দিক থেকে উইকেটের কন্ডিশনসটা অন্যান্য বারে থেকে কিছুটা আমি বলবো ভালো। বাট যে প্রত্যাশিত যে উইকেট আমরা এক্সপেক্ট করি আরও ভালো, কারণ কোনো ভালোরই শেষ নাই। এবং আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন খেলতে যাই আমাদের যে সমস্যাটা হয় যে শর্ট বলে খেলা বা বাউন্সি মুভিং, সেরকম একটা কন্ডিশনস কিন্তু এখনও আমাদের কাছাকাছি আমরা আসতে পারিনি। আমি এখানে কাছে একটা কথার সূত্র ধরে বলতে চাই যে এই যে টিম নির্বাচন, যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা হচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না, কারণ এখন ওই সময় নাই। বা কোনো টিমই, আমি শুধু বাংলাদেশের কথাই বলবো না, সবগুলো দেশে কিন্তু তাদের স্ট্রাকচার অফ দ্য টিম, তাদের স্কোয়াড মোটামুটিভাবে একটা ঠিক করে ফেলেছে। সো দেয়ার ইজ নো স্কোপ ফর এনি রেভলিউশন। এখানে এভলিউশনই হবে, একজন বা দুজন বা একজন হয়তো আসলেও আসতে পারে। তবে যে জিনিসটা আমি শেয়ার করবো, শুধু যোগ করবো কায়সারের সঙ্গে, যে এই প্রিমিয়ার লিগটাতে অনেকে সেঞ্চুরি করছেন, 3টা করে করছে, যারা তারপরেও তারা হয়তো টিমে আসবেন না। সেটা যেমন একটা দিক, কিন্তু সেই প্লেয়ারগুলির কিন্তু হতাশ হওয়ার কিছু নাই, কারণ এখানে কিন্তু তারাই দ্য সেকেন্ড স্ট্রিং লাইনের। বাট মেইন যেটা হবে যে এই প্ল্যাটফর্মটাকে, ওই যে স্কোয়াডের প্লেয়ার যারা বিশ্বকাপে যাবে
তাদের জন্য কিন্তু নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার, নিজের কনফিডেন্স লেভেলটাকে বিল্ড আপ করার। কারণ ইফ ইউ ডোন্ট হ্যাভ রানস বিহাইন্ড ইউ, আপনি যত বড় প্লেয়ারই হন না কেন, আপনি কিন্তু একটু মানসিক চাপে থাকবেনই যদি আপনি পিছনে রান না নিয়ে কোনো একটা বড় ইভেন্টে খেলতে যান। আর যখন আপনি প্রচুর রান করবেন, আপনার কনফিডেন্স লেভেলগুলো হাই থাকবে। তো এখানে যারা যদি আমাদের যে প্লেয়ারগুলো যারা ওয়ার্ল্ড কাপে যাচ্ছে দে আর পারফর্মিং, তো এই সুযোগটা কিন্তু তাদের কাছে এখানে রয়েই গেছে যে ভালো করো, ভালো উইকেট নাও, ভালো বোলিং করো, প্রচুর রান করো, কনফিডেন্স লেভেল হাই থাকবে। তখন তারা যখন বিশ্বকাপের মতন একটা বড় প্রতিযোগিতায় যাবে, তাদের কনফিডেন্সটা অনেক উঁচুতে রকিল থাকবে। ভাই, এই পর্যায়ে আমি একটা ফোন নিতে চাই, একটু একজন দর্শক কথা বলতে চান আমাদের সাথে। দর্শক, আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আসসালামাইকুম, আমি জি, মিজানুর ওয়ালাইকুম রহমান আসসালাম। বলছি। জি। আমি রকিবুল হাসান সাহেবকে বলতে চাই, আমাদের আরেক অতিথি ওই বিশ্বকাপ স্কোয়াড নিয়ে কথা বললো জি। এবং এর আগেও আমরা বোর্ড সভাপতির কথা শুনেছি। জি। এখন আমার কোশ্চেন হচ্ছে, ওপেনিং এ আমাদের সমস্যা আছে লিটন দাসকে নিয়ে। সে সুইমিং উইকেটে ভালো খেলে না। নিউজিল্যান্ডে দেখেন 3টা আউট সে হয়েছে, পুরো রেডিকুলাসলি হাস্যকর। হ্যাঁ, তো উনি হচ্ছেন 20 ক্রিকেটার, ঠিক আছে। তো এখানে দেখেন আপনার ওই যে এনামুল হক বিজয় আমাদের ডোমেস্টিক লিগে 3টা সেঞ্চুরি করলো, গতকালকেও সে 50 করলো। তো তাকে কেন মূল্যায়ন করা হবে না? এবং লিটন দাস যদি ফেলিওর হয়, এটা রেসপন্সিবিলিটি কে নিবে? এর সম্বন্ধে আমি রকিবুল হাসান সাহেবকে তার মতামত বলছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। রকিবুল ভাই, ধন্যবাদ মিজান ভাই আপনাকে। আপনাকে এই জন্য আরো বিশেষভাবে ধন্যবাদ যে আপনি বাংলাদেশ ক্রিকেটটা ফলো করছেন। এই কথার উত্তরটা কিন্তু আমাদের আলোচনা থেকে বেরিয়ে আসছে। জি। কারণ এখানে হয় কি, এই ক্রিকেট খেলা ইটস নট লাইক সকার, ফুটবল না। এখানে আপনি কাটিং অ্যান্ড চপিং করতে পারবেন না। আর ক্রিকেটে একটা প্লেয়ার বা একটা পারফর্মার সে সবসময় একটা জায়গায় থাকবে না। বাট এইখানে সেই প্লেয়ারটার কিন্তু তার অভিজ্ঞতা, তার এক্সপিরিয়েন্স, সেটাকে আপনি কিন্তু মূল্যায়নে নিতেই হবে এবং তাকে সে বাদ রাখতে হবে। লিটন দাস কিন্তু এশিয়া কাপে 100 করা প্লেয়ার ভারতের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে এবং ফাইনাল ম্যাচে। কাজেই যে টি-20 প্লেয়ার, এটাও আমি যেমন আপনার কথায় শুধু বিনয়ের একমত সঙ্গে হতে দ্বিমত পারছেন করব না। যে সে শুধু টি-20 প্লেয়ার না, সে 50 ওভার্সের প্লেয়ার, লঙ্গার ভার্সনের প্লেয়ার। তো সে এখন হয়তো একটু ফর্মে নাই বা ওই রকম ভাবে নাই, বাট ফ্যাক্ট রিমেন্স, এটা বলার অপেক্ষা রাখে না, হি ইজ হাইলি ট্যালেন্টেড প্লেয়ার এবং তার উইকেট কিপিং এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, সে কিপিংও করতে পারে, স্টপ মানে অ্যাজ এ কিপার। তো সেই জন্যই লিটন দাসকে হয়তো কনসিডারেশনে রাখবেই আমাদের নির্বাচক মণ্ডলী, আমি মনে করি আর কি। আর এই বিষয়ে আমি একটু ব্যাখ্যা করতে চাই। সেটি হলো যে অনেকে কিন্তু মনে করেন যে কারেন্ট যে পারফরমেন্স যে কোনো ক্রিকেটারের, সেটি কিন্তু আপনার সবচেয়ে বড় তার ভূমিকা রাখে। তা কিন্তু না। কারণটা হলো যে আপনার কিন্তু ঘরোয়া ক্রিকেটের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটের পার্থক্য কিন্তু অনেক অনেক বেশি। সেটাকেও বুঝতে হবে। জাস্ট একটু যোগ করি এখানে, উনি লিটন দাসের কথা বললেন। আমাদের কিন্তু নিউজিল্যান্ডে যে ওয়ানডে স্কোয়াডে আমরা ওয়ানডে দল যেটি খেলেছিল, সেখানে কিন্তু তামিম ইকবালও 3টি ম্যাচে খারাপ করেছিলেন। তাই বলে কি আমরা তামিম ইকবালকে বাদ দিয়ে তাকে তো দেব? বসানোর কোনো তা উপায় কিন্তু নেই। না। সো একদম আমি রকিবুল ভাইয়ের সাথে একমত যে আপনি কেউ যদি 2-3টি ম্যাচে খারাপ করেন, তো তাকে আপনি সরিয়ে আবার নতুন যিনি আসেন বা পুরনো যিনি ছিলেন তাকে আবার ওই জায়গায় বসাতে হবে, নট নেসেসারি। আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমাদেরকেও কিন্তু একটু স্থিরতার বা ধীরতার পরিচয় দিতে হবে। যে কেউ 1-2 ম্যাচ ভালো করলে তাকে আপনি একদম পুরোপুরি রাতারাতি তারকা বানিয়ে দেওয়ারও কিছু নেই, আবার কেউ যদি তাকে সাথে সাথে ছুড়ে ফেলার দেওয়ারও কিছু নেই। সো প্রত্যেককেই কিন্তু সুযোগটা দিতে হবে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে দল নির্বাচন করেন কিন্তু নির্বাচকরা, কিন্তু দল নিয়ে খেলেন কে? অধিনায়ক নিজে। সো অধিনায়ক যে ক্রিকেটারের উপর আস্থা রয়েছে, আমি মনে করি যে সেই আস্থাটুকু তাকে দেওয়ার সুযোগটা বা সেটা দেওয়ার সুযোগটা তাকে দেওয়া উচিত। কাসার ভাই, 3টি ম্যাচ খারাপ করে তাকে আপনার একদম বাদ দিয়ে দিতে হবে, আবার নতুন কাউকে নিয়ে আসতে হবে, অথবা পুরনো যিনি পারফরমেন্স ছিলেন তাকে আবার আনতে হবে। বারবার সাফল করলে আসলে স্টেবিলিটি তো আসে না। কোনো কিছু নাই। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যেটি বলছিলাম, যে অধিনায়ক যা চাচ্ছেন, অধিনায়কের কার উপর কনফিডেন্স রয়েছে, আত্মবিশ্বাস কার রয়েছে যে হ্যাঁ এই প্লেয়ারটা আমাকে ম্যাচটা বের করে দিতে পারবে। হয়তো 1-2 ম্যাচ খারাপ করবে, কিন্তু মূল ম্যাচে সে ভালো করে দিতে পারবে। সো অধিনায়কের যে ক্রিকেটারের উপর আস্থা রয়েছে, সেটা কিন্তু আপনাকে অতি অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। এবং সেটি কিন্তু মাশরাফি বিন মুর্তজা বলে দেখিয়ে দিয়েছেন যে তিনি কিন্তু লিটন দাসকে চান তামিম ইকবালের সঙ্গে জুটি হিসাবে। সো আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আর বেশি করা উচিত না। আর রকিবুল ভাইয়ের সাথে আমি একদম একমত যে ক্রিকেটাররা এখন লিগে পারফর্ম করছেন, তাদের আলটিমেট গোল যদি গোল হওয়ার কোনো কারণ নেই যে আপনি শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ রয়েছে, ওয়ার্ল্ড কাপের পরে আরো অনেক খেলা রয়েছে। সো আপনি এই ওয়ার্ল্ড কাপে সুযোগ নিতে হবে, নট নেসেসারি এরপরে অন্য ম্যাচ রয়েছে সেখানে আপনাকে সুযোগটা করে নিতে পারেন। তো আমার মনে হয় না যে শুধুমাত্র একটা টুর্নামেন্টকে কেন্দ্র করে এই লিগে যারা পারফর্ম করছেন তাদের সেই স্বপ্নটা থাকা উচিত। আমরা আবারও আলোচনায় ফিরবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিতে চাই। দর্শক, আমরা একটা বিরতি নিচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, সঙ্গেই থাকুন।
দর্শক আবারও স্বাগত ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। চলে যাচ্ছি অতিথিদের কাছে। রকিবুল ভাই, আমরা আসলে বিরতিতে কিছু কথা বলছিলাম। আমরা যদিও চাই না যে কোনো ধরনের ইনজুরি অন্তত বিশ্বকাপ স্কোয়াডে আসলে আঘাত হানুক, তারপরেও যদি আসলে কেউ ইনজুর্ড হন সেক্ষেত্রে আসলে রুলসটা কি, যদি আমরা স্কোয়াডটা যেহেতু আমাদেরকে আগে আইসিসকে দিয়ে দিতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনার একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিসকে আপনি সামনে এনেছেন। আজকে যদি আপনি বিশ্ব ক্রিকেটের দিকে তাকান, এই মুহূর্তে আইপিএল হচ্ছে, তার আগে এখানে খেলছে অস্ট্রেলিয়া পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলছে, এর আগে ইন্ডিয়া খেললো অস্ট্রেলিয়ার সঙ্গে হোম সিরিজ। কি দেখলাম আমরা? ইন্ডিয়া কি করলো? মেইন প্লেয়ারদেরকে তাকে টিমের বাইরে রাখলো, তার সিরিজ হারলো, ডাজেন্ট ম্যাটার। অর্থাৎ টু প্রোটেক্ট দ্যাট, তাদের ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে যে স্কোয়াডটা তারা ঠিক করে রেখেছে, সেই প্লেয়াররা যেন বার্ন আউট না হয়, তাদের ভিতরে যেন ফ্যাটিকনেস না আসে, তাদের ভিতরে যেন বিতৃষ্ণা না আসে এত খেলতে ডে ইন ডে আউট, এবং ইনজুরি না হয়। এই ইনজুরি থেকেই বাঁচানোর জন্য এই সমস্ত কর্মকাণ্ড। সেই দৃষ্টিকোণ থেকে এখন আপনি বলতে পারেন যে ওয়ার্ল্ড কাপে তো টিম চলে গেল, বিভিন্ন টিম যায়। হোয়াট ডাজ দ্য রুল সে? আমি ওখানে খেলতে গেছি, 15 জন নিয়ে গেছি, আমার একটা প্লেয়ার ইনজুরি ন্যাগিং ইনজুরি থাকবে। বাট আপনি যদি এমন কোনো ইনজুরি প্লেয়ারের হয়েছে, যেই ইনজুরি আপনি মনে করছেন যে সেই প্লেয়ার হয়তো আর খেলতে পারবে কি পারবে না সন্দেহজনক, দের যে টেকনিক্যাল কমিটি ওয়ার্ল্ড কাপে থাকে এবং এশিয়া কাপেও থাকে, ওই টেকনিক্যাল কমিটির কাছে আপনাকে বলতে হবে আই নিড এ রিপ্লেসমেন্ট। ওই রিপ্লেসমেন্ট আবার আসবে আপনার যে আগে 30 জন প্লেয়ার যে তারা ছিল ওখান থেকে আসবে। তো তখন ওই টেকনিক্যাল কমিটি যদি তারা তারা আশ্বস্ত হয় যে ইয়েস দে নিড দিস গাই নিডস এ রিপ্লেসমেন্ট, এই প্লেয়ার আর করে তার রিপ্লেস, তখন তারা দিতে পারে। 1 2 নম্বর হতো যেগুলো নাকি আপনার ইনজুরি ছাড়াও কিছু জিনিস আছে, যারা কারো বাবা মারা গেছে, সে আর আসতে পারবে না, বা তার ওয়াইফের কিছু সিরিয়াস কিছু হয়ে গেছে, ফ্যামিলি ম্যাটার্স আর কি, ফ্যামিলি ম্যাটার্স, এগুলোর সময় অনেক সময় দেখা গেছে রিপ্লেসমেন্ট দিয়ে দেয়। এগুলো ইটস নট ইনজুরি, বাট ইটস মোর দ্যান দ্য ইনজুরি, বিকজ উই আর অল হিউম্যান বিংস। কাজে তো এই জিনিসগুলো করবে। বাট বটম লাইন যেটা হলো, সব টিমই কিন্তু এখন চাইবে, এবং তার টিম প্লেয়ারদেরকে বলছেও তাই, যে প্লিজ প্রোটেক্ট ইউর সেলফ। প্লেয়াররাও জানে তাকে প্রোটেকশন নিয়ে চলতে হবে, কারণ ফিট টিম নিয়ে যে টিম যাবে এবং ওয়ার্ল্ড কাপ যে টিম চ্যাম্পিয়ন হবে, আমরা দেখতে পাই বা দেখব যে টিমের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এবং ফিটনেস, এই 3টা জিনিস যখন সমন্বয় হবে, সেই টিম কিন্তু ভালো করবে এই ওয়ার্ল্ড কাপে। সেই দিকে কিন্তু সবার চোখ, এমনটি বাংলাদেশ টিমেরও সেদিকে চোখ রাখতে হবে। কাসার ভাই, এই ক্ষেত্রে সেই থ্রুতে আসলে আসতে চাই, যেহেতু সাকিব কিন্তু ইনজুরি থেকে ফিট হয়েই আমরা যতটুকু জানি যে ফিট হয়েছেন, এবং সেই অবস্থায় কিন্তু তিনি চলে গেছেন আইপিএল খেলতে। তো তারপরেও আমরা আমাদের শুরুর দিকে টপ অর্ডার এবং মিডল অর্ডার, যদি বলি মুশফিক কথা, তামিমের কথা, অন্যান্য যারা ব্যাটসম্যান আছেন, ইনজুরি জিনিসটাকে আমরা কতটুকু কনসার্ন করছি, বিসিবি কতটুকু কনসার্ন করছে আসলে, যে এই বিষয়টা তো বিশ্বকাপের আগে অন্তত আরো বেশি সতর্ক হওয়া দরকার ছিল, যে প্লেয়াররা যেন ফিট থাকে বা তাদের যেন গুরুতর কোনো কিছু না হয়, যাতে ওয়ার্ল্ড কাপে কোনো কিছুতে ব্যাঘাত ঘটে। তো সেই হিসাবে আসলে আমাদের ক্রিকেটাররা কতটুকু প্রস্তুত? দেখুন, কোনো ক্রিকেটার কিন্তু ইনজুরি তার আসুক সেটা কিন্তু চান না, এবং কেউ কিন্তু ইনজুরিটা আমন্ত্রণ জানান না। সবাই কিন্তু জানেন যে আমি যদি খেলতে পারি, পারফর্ম করতে পারি, তাহলে জাতীয় দলে আমার সুযোগটা থাকবে পরবর্তী ম্যাচ খেলার জন্য। সো সেই ইন্টেন্সিটি থেকে কিন্তু সব ক্রিকেটাররা চান যে ইনজুরিতে তাকে যাতে না পড়তে হয়, এবং কিছুটা হলেও জাস্ট নিজেদেরকে যেভাবে ফিট রাখা যায় সেই চেষ্টাটুকু করেন তারা। যে সাকিব আল হাসান যে খেলতে গিয়েছেন, কোনো ধরনের ইন্টারন্যাশনাল ম্যাচ ছাড়াই তিনি কিন্তু ফিটনেস মানে ফিট থেকে যখন রিহ্যাব থেকে এসেছেন, তখনই কিন্তু আইপিএলে খেলতে চলে গিয়েছেন। বাট এটা ভাবার কোনো কারণ নেই যে তিনি ফিট ছিলেন না, কারণ আইপিএলের মতো আসরে আপনি ফিটনেস ছাড়া কিন্তু ওখানে কোনো প্লেয়ারকে নামানো হবে না। জাস্ট একটু উদাহরণটা দিই, সেটি হলো যে সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন কিন্তু কেন উইলিয়ামসন, তিনি কিন্তু প্রথম ম্যাচটি মিস করেছিলেন জাস্ট একটি কারণটা হলো যে তার কাঁধে ব্যথাটা ছিল। সো তিনি যখন পুরোপুরি ফিট হয়েছেন, তারপরে সেকেন্ড ম্যাচ থেকে কিন্তু খেলতে শুরু করেছেন। সো সাকিব এখন পুরোপুরি ফিট, তাতে কোনো সন্দেহ নেই। তবে ইনজুরির ব্যাপারটা কিন্তু এই মুহূর্তে যতগুলো দল রয়েছে বিশ্বকাপের জন্য, সবচেয়ে বড় সমস্যা কিন্তু বাংলাদেশই রয়েছে এক অর্থে। কারণ আপনি দেখুন, তামিম ইকবাল কিন্তু ইনজুরিতে ছিলেন, নিউজিল্যান্ড সফরে তিনি ইনজুরিতে পড়েছেন, মুশফিক পড়েছেন, এবং তার চেয়েও বড় বিষয়টা হলো, বাট একটা সুখের বিষয় হলো বা স্বস্তির বিষয় হলো যে তারা সবাই কিন্তু এখন ইনজুরি থেকে মুক্ত। বাট যেহেতু আপনার ইংল্যান্ডে খেলা, এবং এবারের বিশ্বকাপটা আপনি জানেন যে অনেক লম্বা সময় ধরে খেলতে হবে, প্রায় 1.5 মাস সময়, এবং 9টি করে ম্যাচ খেলতে হবে একটি দলকে। আর এই জায়গাটায় সবচেয়ে বড় ইনজুরিটা সবসময় কিন্তু একটু বেশি সমস্যা পড়েন পেস বোলাররা। সো এই কারণে, এবং বাংলাদেশের যে 4 জন পেস বোলার রয়েছেন বা খেলছেন যে 4 জন, এখন আমি 5ম জনের নামটা নাই বলি, এখন
তারা কিন্তু সবাই ইনজুরি থেকেই উঠে এসেছেন। সো ইনজুরিটাও তাদের একটা মানে ইনজুরিতে পড়ার একটা সম্ভাবনা বা সবসময় কিন্তু তাদের মধ্যে থাকে একটা। সো এদিক থেকে তাদেরকে একটু খেয়াল রাখতে হবে ভালো মতো করে। বাট কিছু করার নেই, কারণটা হলো যে ইনজুরি পার্ট অফ পার্সেল অফ দ্য ক্রিকেট। কিন্তু সেই ইনজুরি থেকে কিভাবে আপনি নিজেকে মুক্ত রাখবেন এবং ফিট থাকবেন সেটাও কিন্তু এই পেশাদারিত্বের যুগে ক্রিকেটাররা বেশ ভালো জানেন। সেই আপনার কথা শুতে আসতে যাই, যদিও ৫ম জনের নাম আমরা যদি আপনি বলেন তাহলে আমরা শুনতে পাবো, বা সম্ভাব্য নাম যেটা পেসারদের কথাটা বললেন, লম্বা সময় ধরে খেলতে হবে, 9টি ম্যাচ, এটা কিন্তু খুব একটা সহজ বিষয় না, 9টা বিপক্ষে খেলতে হবে। তো সেক্ষেত্রে আসলে বোলাররা যে অবস্থায় আছে বর্তমান, তাদের পারফরমেন্স আমরা দেখেছি নিউজিল্যান্ডে খুব একটা তারা সাফার করেনি, কিন্তু তারপরেও এই লম্বা সময় ধরে যে তারা খেলবে, সেক্ষেত্রে 4 জনের মধ্যে যদি কেউ একজন ইনজুরিতে পড়েন, কাকে আপনি আসলে রিপ্লেসমেন্টে রাখবেন, সিরিয়ালে রাখবেন কাকে? দেখুন, এখন পর্যন্ত আমার মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কোন একাদশ নিয়ে খেলবে বা কোন প্ল্যানিং নিয়ে খেলবে সেটি কিন্তু সবচেয়ে ভালো জানা যাবে এই যে আয়ারল্যান্ডে যে আমরা 3 জাতি ক্রিকেট খেলবো সেখানেই। সেটি কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় একটা ওয়ার্ম আপ ম্যাচ হিসাবে কাউন্ট করবে বিশ্বকাপের জন্য আর কি। কারণ এই টুর্নামেন্টে বাংলাদেশ যে দল সাজাবে সেই প্ল্যান নিয়ে কিন্তু বিশ্বকাপেও খেলবে। কারণ আয়ারল্যান্ডের কন্ডিশনের সাথে ওয়ার্ল্ড কাপ আপনার ইংল্যান্ডের কন্ডিশন খুব একটা তফাৎ কোনো কিছু নেই কিন্তু। সো আমার মনে হয় যে সেখানে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো একটা ওয়ার্ম আপ হয়ে যাবে এই ওয়ার্ল্ড কাপে কারা খেলবে, যে দলটি খেলবে। আর চতুর্থ যে পঞ্চম যে পেস বোলারটি, এখন পর্যন্ত যা জানা যাচ্ছে যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সবচেয়ে বড় আস্থা রাখছে কিন্তু তাসকিন আহমেদের উপর। কারণটা হলো যে তাসকিন আহমেদ একটু জোরে বল করতে পারেন, আর পেস বোলিং হয়তো তার এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেকদিন ধরে খেলেনি, 2.5 মাসের মতো তিনি ইনজুরিতে ছিলেন, কিন্তু যেহেতু অভিজ্ঞতা রয়েছে এবং এর আগে তিনি বিশ্বকাপও কিন্তু খেলেছেন, একটি বিশ্বকাপে খেলেছেন। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে কোনো ক্রিকেটারকে আপনি যখন দলে জায়গা দিবেন, দেখবেন যে তার ড্রিমটা কত বড়, তার ইন্টেন্সিটিটা কত বড়, এবং সেই ওয়ার্ল্ড কাপে বা সেই টুর্নামেন্টে তিনি নিজে সফল হওয়ার জন্য মানসিকভাবে নিজেকে কিভাবে প্রস্তুত করে রেখেছেন। তো আমার মনে হয় যে সবকিছু মিলে এইটা যদি যোগ করেন আপনি, তাহলে দেখবেন যে এখানে তাসকিন আহমেদ কিন্তু পঞ্চম পেস বোলার হিসাবে এই তালিকায় এখন পর্যন্ত রয়েছেন। আমরা আরো একটা ফোন নিতে চাই। দর্শক, আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ পারভেজ, চট্টগ্রাম থেকে। জি, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, গত নিউজিল্যান্ড সফরে আমাদের পাঁচ বলাররা খুব একটা ভালো করতে পারে নাই, আসলে সবাই মিডিয়াম পেস নিয়ে খেলছে। তো আমাদের এই পাঁচ বলার লাইন আপ দিয়ে আপনার ইংল্যান্ডের বিশ্বকাপের মতো জায়গায় কতটুকু মানে ফাইট দিতে পারবে, আর কতটুকু আমাদের পাঁচ বলাররা ভালো করতে পারবে, আসলে আপনার কি মনে হয়? জি, ধন্যবাদ আপনাকে। এই ক্ষেত্রে শুরুতেই রকিবুল ভাইয়ের কাছে যেতে চাই, আপনার কি মত আসলে পেসারদের? দেখেন, আমার কাছে যে অস্ত্র আছে, আমার কাছে যদি 303 থাকে তাহলে আমি 303 নিয়ে যুদ্ধ করব, আর আমার কাছে যদি মোটর থাকে তো আমি মোটর নিয়ে করব। তো এখন প্রশ্ন দাঁড়াবে যে ওই 303 দিয়ে কি আমি টার্গেটটা ঠিক মতো করছি কিনা, আর আমার মোটর কি ঠিক জায়গা মতো যাচ্ছে কিনা। বাট টুর্নামেন্টে কিন্তু একদিনের টুর্নামেন্ট, লিমিটেড ওভার ক্রিকেটে অনেক গিভেন ডে, একটা যে কোনো নির্ধারিত দিনে একটা বড় টিম একটা মাঝারি টিমের কাছে হেরে যেতে পারে। অবশ্যই প্রচুর উদাহরণ আছে। আপনি যদি একটা বড় টিম যদি 80% পারফরমেন্স করে আউট অফ 100% রেগুলার বেসিস, আমি যদি 60%-এ থাকি, কোনো একদিন দেখা গেলো ওই 80% যে করছে পারফরমেন্সটা সেই জায়গায় নাই, সে ফল করেছে, আর আমার 60%-টাকে আমি একটু উপরে নিয়ে গেছি। সো ডিফারেন্সটা এখানে আসবে, অর্থাৎ আমি উপরে উতরে গেলাম ওই দিনটা আমি ম্যাচটা জিতলাম, এবং এই জেতার জন্য আমার ব্যাটিং বোলিং ওই সবগুলোকে মিলিয়ে এই কথা। কাজে আমার কাছে যেটুকু আছে, যে স্ট্রেংথটা আছে, সেই স্ট্রেংথের উপরে আমাকে কাজ করতে হবে। বোলারদেরকে সেই আস্থাটা দিয়ে রাখতে হবে, যেটা দেওয়া হয় বোলাররা নিজেরও জানে, তারা নিজের কমিটমেন্ট অনুযায়ী নিজের সাধ্য অনুযায়ী সেই কাজটি করবেন। আর এখানে একটা জিনিস আমার মনে আলোচনার বাইরেই রয়ে গেছে, যে কন্ডিশন অফ দ্য ওয়ার্ল্ড কাপ, আমরা কোন সময় কোন জায়গায় খেলতেছি, কোন উইকেটে খেলতেছি। অনেকে বলেছে যে আয়ারল্যান্ডের প্রশ্ন আসলো এখানে। আয়ারল্যান্ড উইকেটের সঙ্গে মিল থাকলে ওই আয়ারল্যান্ডে যে আমরা খেলবো, ইংল্যান্ডের ওয়ার্ল্ড কাপের উইকেট এক হবে না। আপনি দেখবেন ওইটা আরো ড্রাই থাকবে। ইংল্যান্ডের ওয়ার্ল্ড কাপের উইকেটে জুন মাসে বোধহয় ওয়ার্ল্ড কাপ চলে আসবে, ড্রাই হয়ে যাবে। তার আগে আমার ইংল্যান্ডও কিন্তু ওয়ার্ম আপ ম্যাচ খেলবো আমরা। তো সেইখানে কিন্তু আমি তো দেখতে চাই যে আমার তো 5-4টা প্লেয়ার ফাস্ট বলার নিয়ে খেলার প্রয়োজন নাই। না, আই নিড টু প্লে উইথ মাই বেস্ট স্পিনার্স। আমি জানি না তাইজুল টিমে থাকবে কিনা, বাট আমি জানি সাকিবুল হাসান টিমে থাকবে, মিরাজ টিমে থাকবে। সো একটা কথা আছে না, যেমন টি-20-তে দেখবেন যত আপনি জোরে বল করবেন, যত বল ব্যাটে কুইক আসবে ব্যাটসম্যানের জন্য, তত ইজি টু প্লে স্ট্রোকস। দ্য মোমেন্ট আপনি ইউ উইল মেক এ ভেরিয়েশন। আজকে ওয়ার্ল্ড ক্রিকেট ডোমিনেট করছে কারা? দ্য লেগ স্পিনার্স। আজকে আফগানিস্তানের মতো একটা টিমে রাশিদ খান নাম্বার 1 বোলার ইন দ্য ওয়ার্ল্ড।
লামচানে আপনি দেখেন নেপালের, এই গতকালকেই দেখেন সে কি করলো আইপিএলে, এবং ওয়ার্ল্ড ক্লাস বোলার হয়ে যাচ্ছে তারা। মুজিবুর ইসের অর্থাৎ স্লো বোলার্স স্পিনার্সরা হ্যাভ কাম ইন টু প্লে ইন বিগ টাইম ক্রিকেট। লঙ্গার ভার্সন এর মাঝামাঝি জায়গাটায় এলো 50 ওভারে খেলা। 50 ওভারও কিন্তু লঙ্গা ভার্সনের উপর পড়ে, লং শুরুটা হয় ওইভাবে, একটা পর্যায়ে যায় যে কিন্তু তখন আক্রমণাত্মক ব্যাটিং শুরু হয় ওই মিডল ওভার এবং শেষের দিকে। ওই সময়টাই কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু প্লে ইউর কার্ড প্রপারলি। এখন ইংল্যান্ডের যদি ড্রাই উইকেট থাকে, ওরকম ভিজা না থাকে, উইন্ডি না থাকে, ওয়েট সামার না হয়, আমি মনে হয় না আমাদের টিম বেশি 3 জনের বেশি ফাস্ট বোলার নিয়ে খেলবে। আমার কাছে ইট ইস মাই ওপিনিয়ন। মেবি দে উইল গো টু স্লো ডাউন দ্য প্রসিডিংস, নট অ্যালাউ দ্য অপোনেন্ট টিম আমাদের উপর চড়া হওয়ার মতো, সেরকম ম্যাচ উইনিং বোলার আমাদের আছে। আর একটা জিনিস যেটা আমি মনে করি, আমার মনেও ওয়ার্কে এইটাকে নিয়ে কাজ করছে, আমার কায়সার আমার সঙ্গে এক হবেন কি আমি জানি না, হয়তো বা হবেন, যে দেখেন আমাদের কিন্তু একজন লেগ স্পিনার আছে, বাট প্রাইমারিলি হি ইজ এ ব্যাটসম্যান। যদি সে টিমে থাকে, আমি সাব্বিরের কথা বলছি, সে কিন্তু লেগ স্পিন করে, লিগেও লেগ স্পিন করছে, তাকে রেগুলার করানো উচিত। সো দ্যাট পার্ট টাইমারও যদি ওয়ার্ডটা ইউজ করতে চাই না, আমি যদি তাও বলি, সে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচও করেছে দু একবার। ওয়ান গুড ওভার, একটা উইকেট, একটা ব্রেক থ্রু, ইট ক্যান মেক লট অফ ডিফারেন্স। তো বাট তাকে বেঁচে রেখেও যদি বলি, আমার স্পিনার উইল হ্যাভ টু প্লে এ বিগ রোল এই ওয়ার্ল্ড কাপে, এবং প্রত্যেকটা টিমেরও দেখবেন স্পিনাররা বা স্লো বোলাররা এখানে প্রাধান্য বিস্তার করবে। কারণ লিমিটেড ওভার ক্রিকেট, একদিনের ক্রিকেট আর টেস্ট ক্রিকেটের ফাস্ট বোলারদের অ্যাপ্লিকেশন বোলিংয়ের মধ্যে একটা বড় পার্থক্যটা হলো, টেস্ট ম্যাচে একই ফাস্ট বোলার যদি 140 কিলোমিটার বেগে বল করে রেগুলার বেসিসে, একটা 50 ওভার খেলায় যে সে দেখবেন সে সেটা করবে না, 140 কেস করবে না, কারণ তখন ওয়াইড হওয়ার সম্ভাবনা থাকে, বল ভার্টিক্যাল ওয়াইড হতে পারে, ডাউন দ্য লেগ যেতে পারে, বল ব্যাটসম্যানের ব্যাটে লেগে তাড়াতাড়ি ভাগতে পারে, তখন সে কিসের জন্য যায়, লাইনের লেন্থে যায়। যখনই সে লাইন লেন্থে বল করতে যায়, তখন সে কাট ডাউন করে তার পেসের উপরে, তখন তার কিছুটা মুভমেন্টে থাকে। আর একটা প্রশ্ন করেছিলেন আমাদের একজন বন্ধু, যে ওখানে তো সুইঙ্গিং উইকেট, এটা সুইমিং উইকেট, সুইঙ্গিং উইকেট নিউজিল্যান্ডের মতন হবে না এই ওয়ার্ল্ড কাপে, আমি মনে করি না। দে উইল বি এ লট অফ বাতাসে যেটু হয় যদি মেঘলা থাকে, বাই আদারওয়াইজ ইট উইল বি গুড উইকেট টু ব্যাট অন। আরেকটা জিনিস একটু যোগ করি, সেটা হলো যে ইংল্যান্ডে গেলে এই সময় জুন বা মে মাসে ইংল্যান্ডে গেলে এর আগে যেটা সবসময় ব্যাটসম্যানরা প্রবলেমে পড়তেন, সেটা হলো যে একটু সুইমিং কন্ডিশন থাকতো, বল খুব বাউন্স হয়ে আসতো, যেটা এর আগে কিন্তু ভারতীয় দল বা অন্যান্য দলগুলো কিন্তু উপমহাদেশের দলগুলো সেখানে গেলে সেই সমস্যাটা পড়তো। কিন্তু মনে রাখতে হবে যে এই টুর্নামেন্টটা কিন্তু আইসিসি আয়োজন করছে এবং এই উইকেটের দেখভালটাও কিন্তু করছে আইসিসি। সো এটার সাথে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কিন্তু কোনো সম্পৃক্ততা নেই, এটা পুরোপুরি আইসিসি করছে। এবং আইসিসি টুর্নামেন্টে আমরা এর আগেও দেখেছি কোনো উইকেটে কিন্তু আপনার সেরকমভাবে পেস বোলাররা খুব বাড়তি সুবিধা পেয়ে যাবেন তা কিন্তু না। আইসিসির উইকেট টুর্নামেন্ট যেগুলোতে হয় সেগুলোতে সাধারণত আমরা এর আগে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানেও দেখেছি যে প্রচুর রান হয়েছে। সো সেই দিক থেকে চিন্তা করলে ধরে নিতেই হবে যে ইংল্যান্ডের এই উইকেটে, যে উইকেটে খেলা হবে সেখানে পেস বোলাররা খুব বাড়তি সুবিধা পাবেন, সেটি ভাবার কোনো কারণ নেই, এটিও ব্যাটিং ওরিয়েন্টেড উইকেটই হবে। আর এক্ষেত্রে 9টি ম্যাচের কথা বলছিলাম আমরা, যেহেতু 9টি ম্যাচ খেলতে হবে, দেন পরবর্তী রাউন্ডের কথা ভাবতে হবে। 9টি ম্যাচের ক্ষেত্রে আসলে বাংলাদেশের দলের লক্ষ্য কি হওয়া উচিত, এটা আপনার মতে? দেখুন, এই টুর্নামেন্টটাকে, এই বিশ্বকাপকে যে বাংলাদেশের যে দল সেটাকে বলা হচ্ছে যে, আমরা সবাই জানি দলটি কি হবে, সেই দলটাকে বলা হচ্ছে যে সবচেয়ে অভিজ্ঞ দল। এই দলের অনেকে কিন্তু এর আগে বিশ্বকাপ খেলেছেন, এই 2টি বিশ্বকাপ করে খেলেছেন, 2007 সাল থেকে খেলছেন সাকিব, মাহমুদুল্লাহ, মাশরাফি, মুশফিক, তামিম ইকবাল। এই কারণে বলা হচ্ছে যে খুব অভিজ্ঞতার কোনো সমস্যা নেই এই দলের মধ্যে। কিন্তু এই প্রথমবারের মতো কিন্তু বাংলাদেশ যে বিশ্বকাপে খেলতে যাচ্ছে সেখানে অনেক বেশি ম্যাচ খেলবে। এর আগে আমরা গ্রুপ পর্যায়ে খেলেছিলাম, যেখানে 4টি দল ছিল, 2টি ম্যাচে যদি আমরা ভালো করতাম গ্রুপের সাথে সাথে কিন্তু আমরা এখানে আরেকটু অ্যাড করে দিতে চাই, আসলে মিডল অর্ডারের ব্যাপারটা আমরা আসলে আলোচনা করতে চাচ্ছিলাম। মিডল অর্ডারে কাকে এক্সপেক্ট করছেন, কাকে আসলে মূল রোলটা প্লে করতে হবে আপনার মতে? আসছি সেই কথায়, তার আগে একটু শেষ করে নেই, সেটা হলো যে 9টি ম্যাচ খেলতে হবে। তো 9টি ম্যাচ খেলতে হবে, দ্যাট মিনস আপনাকে অনেকগুলো ম্যাচে ভালো পারফর্ম করতে হবে।
অর্থাৎ একটা দুটো ম্যাচে যদি আপনি খারাপও করেন তাহলে কিন্তু আপনার সামনে পরবর্তী ম্যাচে ভালো করার সুযোগ রয়েছে। সঙ্গে সঙ্গে চিন্তাটা করতে হবে যে এই সুযোগটা কিন্তু বাদবাকি যে 9টি দল রয়েছে তাদেরও কিন্তু রয়েছে। সো আমার মনে হয় যে অনেক বেশি ম্যাচ খেলতে হচ্ছে বাংলাদেশকে, এই কারণে এবারের এই টুর্নামেন্টটা বাংলাদেশের জন্য অনেক বেশি একটা কঠিন পরীক্ষার বিষয় হবে। আর মিডল অর্ডার নিয়ে আসলে একদম সংক্ষেপে জানতে চাচ্ছি, মিডল অর্ডার নিয়ে আমরা যেটা শেষ আপনি দিকে বলছিলেন, আছি। দেখুন আমাদের মিডল অর্ডারে যে ব্যাটসম্যান যারা রয়েছেন সবচেয়ে বড় বিষয়টা হলো যে টপ অর্ডারের তামিম যদি ভালো, তামিমকে অবশ্যই ভালো করতে হবে, এবং মিডল অর্ডারে যে 3জন রয়েছেন আমাদের যাদেরকে নিউক্লিয়াস বলা হয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিক, এই 3জনের মধ্যে থেকে যদি একটা বড় ইনিংস আমরা আশা করি স্কোরবোর্ডে, তাহলে দেখবেন যে বড় সঞ্চয় জমা হবে, সঞ্চয় পাবো আমরা, এবং সেটি ডিফেন্ড করার মতো বোলিং কিন্তু আমাদের রয়েছে। এখানে রকিবুল ভাই একটু একদম add করে দিই সংক্ষেপে আসলে জানতে চাই যে লোয়ার অর্ডারে আপনি কাকে এক্সপেক্ট করছেন লোয়ার অর্ডার কি বোলিং এ না ব্যাটিং এ? ব্যাটিং এ? লোয়ার অর্ডারে এখন আমাদের ব্যাটিং স্ট্রাকচারটা কি হয় আমি তো জানি না। লোয়ার অর্ডারে আপনার ব্যাটিং এ সাইফুদ্দিনকে কত? সাইফুদ্দিন রয়েছেন, সাইফুদ্দিন যে টিমে থাকে, হি ইজ এ ভেরি গুড প্লেয়ার, লেফট আর্ম ব্যাটিং সাব্বির করে। রয়েছেন। এখানে lower middle সাব্বির তো order-এ। লোয়ার মিডল অর্ডারই আসছেন, হি ইজ এ ভেরি অ্যাটাকিং প্লেয়ার। আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম একটু আগে আপনার থেকে, সেটা হলো যে আমাদের টপ অর্ডার হ্যাজ টু ফায়ার। টপ অর্ডারকে ফায়ার করতে হবে, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এদের উপরে ভরসা করতে হবে। এদের মধ্যে থেকে যেটা বললেন মূল দায়িত্বটা আচ্ছা, আসলে একজন বা তাদেরকেই পালন দুজনকে করতে হবে, লম্বা রকিবুল ভাই। ইনিংস খেলতে হবে। জি 15 রানে নিচে 3 ধরবে। উইকেট হারিয়ে ফেললে সেই ম্যাচ কিন্তু সেভ করা খুব যে কঠিন হয়ে যাবে। অবশ্যই আসলে পুরো টিমটাকেই টিম ওয়ার্কের মাধ্যমে আসলে ভালো একটা পারফরমেন্স দেখাতে হবে যদি ওয়ার্ল্ড কাপে আমরা ভালো কিছু এবং আশা সেই করতে টপ চাই। অর্ডারের জি, ওরকম রকিবুল ভালো ভাই, করার আমরা একদম ব্যাটসম্যান শেষ পর্যায়ে আমাদের আছে। জি, আপনাদের দুইজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই ছিল আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে।